স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশি ভক্তদের একটা বড় ট্রফি দেওয়ার লক্ষ্য নিয়েই ছুটছেন তাওহিদ হৃদয়। বলছেন এশিয়া কাপ বিশ্বকাপ জিতলে সবাই গোনায় ধরবে। নিজের ব্যাটিং ফর্ম নিয়েও খুশি মোহামেডানের এই কাপ্তান। মধুর সমস্যায় আছেন সাদা কালোদের হেভিওয়েট স্কোয়াড নিয়ে। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। নাম যেমন কাজও তেমন, তাওহিদ হৃদয় জয় করছেন ব্যাটে ঝলক দেখিয়ে। বলা হয় মিস্টার কনসিস্টেন্ট, ওয়ান ডে কি টি-20। সাম্প্রতিক সময়ে তার ব্যাটে বরাবরই রান পাওয়া যাচ্ছে এবং তার ব্যাটে রান থাকলে বাংলাদেশও জেতে। তাওহিদ এই যে ধারাবাহিকভাবে রান করছেন ওডিআই ক্রিকেটে, টি-20 ক্রিকেটে, কতটা এনজয় করেন, কতটা ভালো লাগে যখন দলের জন্য, দেশের জন্য এভাবে রান করে যাচ্ছেন? অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যে সময়টা রান করা একটা ফ্লো থাকে, সবসময় ট্রাই করছি এবং সবাই ট্রাই করে যে ওই সময়টুকু যতটুকু বড় রান করা যায়। ফ্রেম অফ মাইন্ড কি থাকে? মিডল অর্ডারে ব্যাটিং করেন, মিডল অর্ডার মানে একটা স্তম্ভ বলা হয়, ওই জায়গা থেকে আসলে কলাপস করলে তাকে ধরে রাখতে হয়, মানে ইনিংসটাকে আবার শেষের দিকে ফিনিশ করতে হয় বা এক্সেলারেট করতে হয়। এই যে চাপগুলো জয় করে কিভাবে পারফর্ম করে? এটাই একটা চ্যালেঞ্জ আমার অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আমি তো এইভাবে গ্রো আপ হয়েছি, তো এই জায়গায় আমাকে এই জন্যই টিম আমাকে এখানে সার্ভ করার জন্য আমাকে একটা দায়িত্ব দিয়েছে। চেষ্টা করছি ওইভাবে টিমকে যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে এবং আমার ভিতরে যা আছে আমি ট্রাই করছি বেস্টটা দিয়ে টিমকে সার্ভ করার জন্য। সাম্প্রতিক সময়ে দলও সাফল্য পাচ্ছে, আপনারা ঘরের মাঠে টানা 3টা ওডিআই সিরিজ, সব মিলে 4টা টি-20ও ভালো যাচ্ছে। এই যে দলের আসলে, আপনি তো হোয়াইট বলের এখন অটো চয়েস বলা যায় হোয়াইট বলের ক্রিকেটে, দলের সাফল্য আপনাদের পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েশন করবেন? আমি আমার দিক থেকে যদি বলেন, আমি চাই যে আমি একটা বড় ইভেন্টে, এশিয়া কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক, এরকম আইসিসি বা এসিসির বড় ইভেন্টে চ্যাম্পিয়ন হতে চাই। এটা হচ্ছে আমার চাওয়া। আলটিমেটলি মানুষের এক্সপেকটেশন, আমাদের নিজেদেরও এক্সপেকটেশন এতটাই হাই হয়ে গেছে যে একটা কাপ না পাওয়া পর্যন্ত মানে ওই স্যাটিসফ্যাকশনটা আসছে না। হৃদয়রা তো জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়, কিভাবে ট্রফি জিততে হয়। আন্ডার-19 বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটা তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শরীফুলরাই নিয়ে এসেছেন, ইমন আরও অনেকেই আছেন। সেই জায়গা থেকে এখন কিন্তু ওই ব্যাচের অনেকেই ন্যাশনাল টিমে খেলছে। এই কম্বাইন যে আপনাদের একটা বোঝাপড়া, এটাতে আসলে সম্ভাবনাটা কি আরও বেড়ে যাচ্ছে কিনা ইন ফিউচার? অবশ্যই সম্ভাবনা অবশ্যই আছে, বাট ওইভাবে নিজেকে রেডি করাও লাগবে। আন্ডার-19 একটা লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল টোটালি ডিফারেন্ট একটা জায়গা। বাট অবশ্যই স্বপ্ন আমরা দেখছি এবং আমাদের ভিতরে সেই পোটেনশিয়ালিটা আছে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ। এবং আস্তে আস্তে আমাদের প্লেয়ারও এক্সপিরিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আশা করছি যে এই এক্সপিরিয়েন্সটা সামনের দিকে এটা কাজে দেবে। একটা জিনিস কি খেয়াল করেছেন, আপনি ধারাবাহিকভাবে রান করলেও অনেক সময় 30, 30, 40 আপনি নট আউট থাকছেন, হয়তো ওইভাবে নোটিস করে না মানুষ। আবার অনেক সময় 50, 60 করে হয়তো দলকে না জেতাতে পারার একটা আক্ষেপ থাকে। দল যদি জিতে তাহলে তো অবশ্যই অনেক ভালো লাগে। এটা 30-40ও হতে পারে, এটা 10-20ও হতে পারে এবং এটা 100 করেও হতে পারে। টিম জেতানো অলওয়েজ এই প্রায়োরিটি ফার্স্ট। বাট যেটা বললাম যে টিমকে আমাদের ওইভাবেই দেখা উচিত যে যতটুকু টিমের জন্য দরকার, যতটুকু ইম্প্যাক্টফুল ইনিংস দিয়ে টিমকে হেল্প করা যায়, এটাই। ঢাকা প্রিমিয়ার লিগ আপনার পরের অ্যাসাইনমেন্ট, মোহামেডানের জার্সিতে আগের বছর ক্যাপ্টেন্সি করেছেন, এবারও ক্যাপ্টেন্সি করছেন। হেভিওয়েট একটা দল, ক্যাপ্টেন হৃদয়ের জন্য তো চাপ যে কাকে বেস্ট ইলেভেনে রাখবেন, কাকে বাইরে রাখবেন। না, এখানে সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। তা লাস্ট ইয়ার যেমন ছিল অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার, এখানেও আমাদের টিমে অলমোস্ট 17-18টা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। এটা চাপ বলবো না, এটা আমি এনজয় করি। দেন আমি যেটা বলবো যে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে সবাই সবার রোলটা জানে এবং অবশ্যই একটু হালকা চ্যালেঞ্জ থাকবে চ্যাম্পিয়নশিপের। বাট চ্যাম্পিয়ন হওয়ারটা এটা বলতে পারবো না, বাট আমার হাতে যেটা প্রসেস আছে, প্রসেস বাই প্রসেস যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আশা করছি যে সামনে চ্যাম্পিয়ন হব। থ্যাংক ইউ। তাওহিদ হৃদয় সবশেষ যে টি-20 সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সমতা ছিল, যেখানে 1-1 সমতা, সেই জায়গাতে তাওহিদ হৃদয় সিরিজ সেরা হয়েছেন। সাম্প্রতিক সময় হোয়াইট বলের ক্রিকেটে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। এখন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান জার্সিতে সেই ফর্মটা বজায় রাখতে চান। সাইফুল রূপক, 71। টি-20 মুড আপাতত অফ, ফিরতে হচ্ছে ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে। মিরপুরে লাল বলের দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশ আগেই। আর নতুন খবর, রবিবার পাকিস্তানও পৌঁছে গেছে ঢাকায়। টেস্ট ক্রিকেটে মিরপুরেই পয়লা টেস্ট দিয়ে গেম অন। সেখানে কি করছে টাইগাররা, তার বিস্তারিত রিপোর্টে। উইকেটে ঘাস আছে আর তার উপর এক্সট্রা বাউন্স। বোলার তার হাইট কাজে লাগিয়ে আদায় করে নিয়েছিলেন এক্সট্রা বাউন্স, তাই অনেকটা পরাস্ত মুশফিক। কট বিহাইন্ড হলো কি? মুশফিকেরটা নিয়ে সন্দেহ আছে, তবে মিরাজের এই শটে স্লিপ থেকে ক্যাচটা নিশ্চয়ই মিস করতে চাইবে না পাকিস্তানের ফিল্ডাররা। বোলিং এন্ডে দাঁড়ানো ওস্তাদ সোহেল ইসলাম হয়তো শুধরে দিচ্ছিলেন ভুলগুলো। পাকিস্তানকে দেয়া যাবে না কোনো সুযোগ। মিরাজ নিজেকে শুধরে নিতে জানেন।
কিন্তু ইনজুরি হয়ে গেলে সেটা তো কারো নিয়ন্ত্রণে নেই। সপ্তাহখানিক আগে থেকে শোনা যাচ্ছিল টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্তর হ্যামস্ট্রিং ইনজুরির কথা। সেটা কোন গ্রেডের তা বলা না গেলেও অনুমান ছিল ঢাকা টেস্ট তিনি মিস করলেও করতে পারেন। রবিবার বিসিবি ট্রেনিং গ্রাউন্ডে ব্যাটিং প্র্যাকটিস শেষে শান্ত কি একটু খোঁড়ালেন। ইনজুরির খবরটা যারা জানেন তাদের কাছে সেটা চোখের ভুল আর মনের শঙ্কা হতেও পারে। তবে টাইগার টেস্ট ক্যাপ্টেনকে বেশ সাবলীলভাবেই ব্যাটিং করতে দেখা গেছে। নেতৃত্ব গুণের জন্য শান্তকে টেস্ট দলে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তো দরকারি, তাছাড়া তিনি রানেও আছেন বেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নট আউট 50 আর পরের সিরিজ ডিসাইডার ম্যাচে তো সেঞ্চুরি করলেনই। অন্য ব্যাটারদের যাওয়া আসার ভিড়ে মুশফিক ছিলেন কমন। ব্যাটিং প্র্যাকটিস করে গেছেন একটানা। শনিবার অর্থাৎ ঢাকা টেস্ট শুরুর একদিন পরেই 39 বছর বয়স হচ্ছে মুশির। তবে ক্রিকেটের প্রতি সম্মান আর ডেডিকেশন সেই প্রথম দিনের মতোই। মুশফিক আর শান্ত এই দুজনের দিকে পাকিস্তানি বোলারদের নজর থাকবে বেশি। সেই সাথে লিটন আর মাহমুদুল হাসান জয়ের কাছেও বাড়তি আশা থাকবে টাইগার ম্যানেজমেন্টের। আর সাদমান, মিরাজ, মুমিনুলরা তো আছেনই। পাকিস্তানের জন্য সিলেবাসের বাইরের প্রশ্ন অমিত হাসান। মিরপুরেই হয়ে যেতে পারে তার টেস্ট অভিষেক। বাংলাদেশ দলের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ, সেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই। তার উপর কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে আনএক্সপেক্টেডলি সিরিজ হেরেছে লিটনের দল। ভিন্ন ফরম্যাট, ভিন্ন আবেশ, তবু টাইগার জার্সিতে কামব্যাক করার মিশন এবারে বাংলাদেশের। খালিদ জামিল, একাত্তর। নানা জল্পনা কল্পনা শেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। নতুন নিয়মকে সাথে নিয়ে শুরু হচ্ছে এবারে ডিপিএল, থাকছে না সুপার লিগ ও রেলিগেশন লিগ। বদল এসেছে মাঠের বাইরের নানা সুযোগ সুবিধায়ও। ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল হওয়ায় ফের মাঠে গড়িয়েছে সেই টুর্নামেন্ট। ক্রিকেটারদের ফ্যাসিলিটিসে নজর দিয়েছে বিসিবি। মাঠে আইসিইউ, অ্যাম্বুলেন্স থাকার পাশাপাশি খাবারের টেবিলেও বড় পরিবর্তন এসেছে। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভ্রমণের সময় কমাতে বিকেএসপিতে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয়েছে, বাড়ানো হয়েছে মাঠের সংখ্যাও। 6 ভেন্যুতে এবার খেলা হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। খেলা গড়াবে বাংলাদেশের স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। আরও 10 দল মাঠে নামবে একই দিনে। ক্যামেরার সামনে এক, পেছনে আরেক, এরই নাম ভারত ক্রিকেট দল। এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বোমা ফাটালেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে শুরু করে ট্রফি, ফটো সেশন সবখানেই হাত মেলানোর প্রথা অব্যাহত থাকলেও বড় মঞ্চে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড বিহেভিয়ার দেখায় ভারত। সম্প্রতি এক পডকাস্টে এভাবেই ক্ষোভ ঝাড়েন মেন ইন গ্রিনদের কাপ্তান। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। ক্রিকেটের পিচে রাজনীতি, আর সে কারণে এখন ক্রিকেটটা সেখানে নাটক। আর সেই নাটকের হিরোর রোলে টিম ইন্ডিয়া আর ভিলেন পাকিস্তান। সেই ক্লাইম্যাক্স সিনে ভারতের কাছে ধবল ধোলাই হওয়া ছাড়া যে কিছুই করার থাকে না মেন ইন গ্রিনের। 22 গজের এই লড়াইয়ে হট টপিক হ্যান্ডশেক ডিবেট। বিষয়টা হলো হাত মেলাবো নাকি মেলাবো না। ভারতের দশা এখন এমন যে গায়ে না মানে আপনি মোড়ো। ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই মাদার অফ অল ব্যাটল। কিন্তু 22 গজের সেই লড়াই এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল ড্রেসিং রুমের দরজায়। সৌজন্যের হাত আর বাড়ালো না, বরং তৈরি হলো এক দুর্ভেদ্য দেয়াল। এশিয়া কাপের সেই আলোচিত হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা, যা ঘিরে ক্রিকেট বিশ্বে তোলপাড়। ঘটনার সূত্রপাত গেল বছরের পেহেলগাম হামলার ক্ষতে প্রলেপ পড়েনি তখনও। ভারতীয় শিবিরের অবস্থান ছিল পাথরের মতো শক্ত। নো হ্যান্ডশেক উইথ পাকিস্তান। দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই নাকি ভারতীয় ক্রিকেটাররা সিদ্ধান্ত নেন কোনো রকম সৌজন্য বিনিময় হবে না পাকিস্তানের সঙ্গে। কিন্তু অন ক্যামেরায় ভারতীয়দের আচরণটা একরকম, আর অফ ক্যামেরায় বিহেভিয়ার একেবারেই চেঞ্জ। এশিয়া কাপের ট্রফি উন্মোচন থেকে শুরু করে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সবখানেই হাত মেলানোর রিচুয়াল বজায় থাকলেও ম্যাচ ডেতে যত টালবাহানা, একেবারেই ডাবল স্ট্যান্ডার্ড বিহেভিয়ারের স্পষ্ট চিত্র। মাঠের লড়াইয়ে সূর্যকুমার যাদবরা গোয়ার্তুমি দেখালেও আসল ড্রামা তোলা ছিল ম্যাচ শেষের জন্য। সালমান আলী আঘার দাবি, ম্যাচ শেষে সৌজন্য রক্ষার্থে তারা ভারতীয় ড্রেসিং রুমের দিকে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন দরজা বন্ধ। চোরে না শুনে ধর্মের কাহিনী। পাকিস্তান শিবির হয়তো ভেবেছিল মাঠের বাইরে সৌজন্য থাকবে, কিন্তু ভারত যে নাটকে ওস্তাদ। আঘার মতে এই আচরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তাই পৌঁছে দিচ্ছে।
ভারত পাকিস্তান ম্যাচ এখন কেবল ব্যাট বলের লড়াই না, বরং এক অদৃশ্য মানসিক যুদ্ধের রণক্ষেত্র। এই বরফ কবে গলবে, নাকি সম্পর্কের এই তিক্ততা ঘি না ঢাললে আগুন নেভে না, সেদিকেই চলতে থাকবে। তাই দেখার অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। তাজিন খন্দকার, ৭১। বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর এক মন্তব্যে ক্ষোভে ফাটছেন ফুটবল ভক্তরা। টিটু জানিয়েছেন, হাই প্রোফাইল কোচের চেয়ে এশিয়ায় কাজ করাদের অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই হিসেবে নেইমারদের অলিম্পিক জেতানো রোজারিও মিকেল, হাঙ্গেরিকে ৪৪ বছর পর ইউরোতে কোয়ালিফাই করানো বার্ন স্টর্ক, কিংবা ২০১৬তে গ্যারেথ বেলের ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া ক্রিস কোলম্যানের চেয়ে এগিয়ে ২ বছর আগে ভারতের চাকরি হারানো ইগর স্টিমাচ। কিন্তু ঠিক কোন কারণে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাকে এত গুরুত্বের সাথে দেখছে বাফুফে, সেই কারণ খোঁজার চেষ্টা করেছেন শেখ আশিক। সদস্যের একজন সাইফুল বারী টিটু ভাই, উনি বলেছেন যে হাই প্রোফাইল হলেই হবে না, এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে, এটার উপর প্রায়োরিটি দিতে হবে এবং এটাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ইগর স্টিমাচ সবচেয়ে আগায় থাকে, মানে প্রোফাইল এবং সে এশিয়াতে কাজ করার ক্ষমতা। আপনাদের দৃষ্টিতেও কি ব্যাপারটা একই রকম কিনা? কোচের ভিতরে যদি একটা ভালো জিনিস থাকে, সে কিন্তু তার প্রতিভা কোনো না কোনোভাবে বের করবেই। তা টিটু ভাই যেটা বলছে, এই ক্ষেত্রে আমরা হয়তো এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা, ওটাকে হয়তো আমরা একটু প্রাধান্য দিব। বাংলাদেশের কোচ হতে এশিয়ায় কাজের অভিজ্ঞতা আসলেই কি গুরুত্বপূর্ণ? উদ্দেশ্য একটাই, এদেশের ফুটবলার, এনভায়রনমেন্ট, কালচার সবকিছু সম্পর্কে আগে থেকে মোটামুটি একটা ধারণা থাকা। বোঝাই যাচ্ছে সেই হিসেবে কোচ হওয়ার দৌড়ে ভালোভাবে এগিয়ে আছেন ৫ বছর ভারতে কাজ করা ক্রোয়াট কোচ ইগর স্টিমাচ। কিন্তু স্টিমাচকে কি ভারতে সফল বলার সুযোগ আছে? আমাদের যখন মানে সিচুয়েশন তৈরি হয়েছে, অপরচুনিটি তৈরি হয়েছে ভালো কোচ নেয়ার, তারপরেও কেন আমরা এশিয়ার এই বন্ডে কাজ করাকে এত বেশি প্রায়োরিটি দিব? এত বেশি না, আমরা সব জায়গায় প্রাধান্য দিচ্ছি। আমরা শুধু এশিয়া না, এশিয়াতে যদি সে আগে অভিজ্ঞতা থাকে তাহলে একটা বাড়তি অ্যাডভান্টেজ, কিন্তু এই ক্ষেত্রে না, যে এশিয়াতে কাজ করে নাই বিদায় আমরা ওরকম কোচ চুজ করিনি, এরকম কোনো ফ্যাক্টর না। এশিয়াতে কাজ করা থাকলে একটা বাড়তি একটা এটার জন্য। কিন্তু এশিয়ার বাইরে অনেক কোচকে আমরা প্রাথমিক তালিকা রেখেছি। কোচ নিয়োগে বড় ইস্যু স্যালারি। বেতনের কারণে হয়তো দু একজনের সাথে আলোচনা আগানোই কঠিন হয়ে যাবে। তবে সরকার পাশে থাকলে বাজেট সমস্যা হওয়ার কথাই নয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফুটবলের প্রতি তার সফট কর্নার থাকবে, এটাই তো স্বাভাবিক। ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। প্রতিমন্ত্রী এসেছিলেন ফেডারেশনে এবং তিনি বলেছেন যে বাফুফে যদি কোনো ধরনের সহযোগিতা চায় আমরা পাশে থাকবো। সহযোগিতা বলতে নিশ্চয়ই সহযোগিতা ওইটার কথাই বোঝাচ্ছে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সহযোগিতা। আপনারা আসলে মন্ত্রী ওপেন আছে, আপনারা চাইবেন কিনা ফেডারেশন? আমাদের ফেডারেশন থেকে অলরেডি ওইখানে চাওয়া আছে মন্ত্রীর সাথে। আমরা আগেও যখন গেছি, আমরা একসাথে কাজ করতে চাই বলছি। মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি সর্বাত্মক সহযোগিতা করব। মন্ত্রণালয় পাশে থাকলে স্যালারি হয়তো বড় ইস্যু হবে না, কিন্তু বাফুফে যদি সত্যি এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তবে বড় নামগুলো শুরুতেই বাদ পড়ে যাবে। তাতে আরো একবার হতাশ হতেই হবে এদেশের ফুটবল ফ্যানদের। শেখ আশিক, ৭১, ঢাকা। লা লিগার রাত আজ কাতালুনিয়ায় আরসিডি স্টেডিয়ামে রাত ১টায় স্পানিওলের সামনে রিয়াল মাদ্রিদ। একদিকে ২০২৬ সালে এখনো জয়হীন ঘরের দল, অন্যদিকে শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে যাওয়া লস ব্লাঙ্কোস। বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে থাকা রিয়ালের জন্য ম্যাচটা এখন সম্মানের, ছন্দ ফেরানোর আর এল ক্লাসিকোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার। ম্যাচের প্রিভিউ নিয়ে জুবাইর নূরের রিপোর্ট। লা লিগার হিসাবের খাতা প্রায় বন্ধ হওয়ার পথে, তবু কিছু ম্যাচ থাকে যেখানে অঙ্কের চেয়ে আবেগ বড়, টেবিলের চেয়ে ইতিহাস বড়। স্পানিয়ল বনাম রিয়াল মাদ্রিদ ঠিক তেমনই এক লড়াই। আরসিডি স্টেডিয়ামে আজ রাত ১টায় মুখোমুখি দুই বিপরীত গল্প। এক দল জয়ের স্বাদ ভুলে গেছে, আরেক দল ভুলতে চাইছে ব্যর্থতা, তিক্ততা। মৌসুমের প্রথম ভাগে স্পানিয়ল ছিল লা লিগার ঝড়, গতি ছিল, গোল ছিল, স্বপ্ন ছিল ইউরোপের। কিন্তু নতুন বছরে এসে সেই ঝড় যেন আটকে গেছে কুয়াশায়। ২০২৬ সালে ১৬ লিগ ম্যাচ,
জয় নেই একটিতেও। 6 ড্র 10 হার, শেষ জয়টি এখন স্মৃতি। আর প্রতিটি ম্যাচ যেন নতুন করে অপেক্ষার পরীক্ষা। তবুও গল্পটা পুরোপুরি অন্ধকারের নয়। টেবিলে 13 নম্বরে থাকা স্পানিওল এখনো ষষ্ঠ স্থানের গেতাফের চেয়ে মাত্র 5 পয়েন্ট পিছিয়ে। কিন্তু একই সঙ্গে নিচের দিকের চাপও কাঁধে নিঃশ্বাস ফেলছে। তাই রিয়ালের বিপক্ষে জয় মানে শুধু 3 পয়েন্ট নয়, ড্রেসিং রুমে ফের আগুন জ্বালানোর মতো এক মুহূর্ত। শেষ ম্যাচে লেভান্তের সঙ্গে গোলশূন্য ড্র, তার আগে বার্সেলোনা ও রায়ের কাছে হার। আক্রমণে ধার কম, শেষ 5 ম্যাচে গোল মাত্র 2। পোল লোজানো নিষেধাজ্ঞায় নেই, জাভি পুয়াদো চোটে বাইরে, তাই কিকে গার্সিয়ার কাঁধেই গোলের ভার। আর পেরেমিয়া, সিরিল এঙ্গোঙ্গে, রামন তেরেসদের পায়ে খুঁজবে কাতালান আশা। রিয়াল মাদ্রিদের রাতও খুব একটা উজ্জ্বল নয়। লা লিগার শিরোপা এখন প্রায় দূরের তারা। বার্সেলোনার চেয়ে প্রায় 14 পয়েন্ট পিছিয়ে লস ব্ল্যাঙ্কোরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, শেষ 6 ম্যাচে জয় মাত্র একটি। রিয়াল বেটিসের বিপক্ষে 1-1 ড্র যেন এই মৌসুমের প্রতিচ্ছবি। অনেক নাম ধার কম, তার উপর ইনজুরির তালিকাও লম্বা। এমবাপ্পে নেই, রদ্রিগো নেই, মিলিতাও নেই, আর্দা গুলার নেই, কারভাহালও ছিটকে গেছেন। কর্তোয়ার ফেরা সম্ভবত এল ক্লাসিকোতে। তাই আজ রিয়ালের আক্রমণে আলো পড়বে গঞ্জালো গার্সিয়ার উপর। তরুণ এই ফরওয়ার্ডের সামনে সুযোগ সাদা জার্সির ভবিষ্যৎ দাবি করার। বাম দিকে ভিনিসিয়াস জুনিয়রের গতি, ডান দিকে ব্রাহিম দিয়াজের কারুকার্য, মাঝমাঠে বেলিংহাম, ভালভার্দের ইঞ্জিন। রিয়ালের অস্ত্র এখনো ধারালো হতে পারে, তবে আরসিডি স্টেডিয়াম তাদের জন্য খুব একটা সহজ নয়। এই মাঠেই গত মৌসুমে 1-0 গোলে হেরেছিল গ্যালাক্টিকোরা, যদিও চলতি মৌসুমে বার্নাবুতে স্পানিওলকে 2-0 ব্যবধানে হারিয়েছিল তারা। আজ তাই প্রশ্ন একটাই, স্পানিওল কি অবশেষে জয়ের দরজা খুলবে, নাকি রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর আগে নিজের বুকের ধুলা ঝেড়ে দাঁড়াবে? কাতালুনিয়ার আকাশে আজ লড়াই শুধু পয়েন্টের নয়, আত্মসম্মান, সাহস আর শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকারও। জুবায়ের নূর, 71। নেই রোহিত, নেই কোহলি, বাবরের চোখে ওয়ানডেতে ওরা চলে না। অস্ট্রেলিয়ানরা ওয়ানডেতে সেরা, সেটাই মানেন বাবর আজম। বিশ্বসেরা ওয়ানডে একাদশে রাখেননি কোনো ভারতীয়কে। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর। ফাইনালের ভিডিও সেশনে বিশ্বের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেন তিনি, যেখানে ওপেনার হিসেবে বাবরের পছন্দ অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। 3 নম্বরে রেখেছেন এইডেন মার্করাম ও 4 নম্বরে জায়গা পেয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। মিডল অর্ডারের অন্যতম ভরসা হিসেবে রেখেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে। অলরাউন্ডার ও স্পিন বিভাগে বেছে নিয়েছেন মিচেল স্যান্টনার এবং রশিদ খানকে। পেস আক্রমণে রয়েছেন জোফরা আর্চার, শাহিন আফ্রিদি ও কাগিসো রাবাদা। মজার ব্যাপার হলো বিশ্বসেরা ওয়ানডে একাদশে নিজেকে 12তম খেলোয়াড় হিসেবে রেখেছেন বাবর আজম। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।